জলছবি ইছামতি, কালের সাক্ষী ইছামতি। আর আজ এই কালের সাক্ষীকে সাথে নিয়ে আমি চলে এসেছি ব্রিটিশ শাসনের একটি গুরুত্বপূর্ণ প্রতীক নীলকুঠি। মাসের শেষ, পয়সা শেষ, কিন্তু ঘোড়া তো থেমে থাকলে চলবে না। তাই আজকে চলে এসেছি মঙ্গলগঞ্জ। পরিবেশটা ভীষণই নিরিবিলি, তো এখানে একা আসলেও আপনাদের ভালো লাগবে, আর কাপেলরাও আসতে পারেন। তো চলুন যাওয়া যাক আজকে আমার সাথে নীলকুঠি। এই নীলকুঠি বনগাঁ জেলার মঙ্গলগঞ্জে অবস্থিত। এখানে আসতে হলে প্রথমে বনগাঁ আসতে হবে, তারপর বনগাঁ থেকে বাস বা অটো ধরে নাটাবেড়িয়া বাজার, ওখান থেকে টোটো ধরলেই হবে, বলতে হবে নীলকুঠি যাব। ভারতবর্ষের মাটি নীল চাষের উপযোগী হওয়ায় ব্রিটিশ নীলকরেরা নীল চাষে বিপুল পুঁজি বিনিয়োগ করে। 19 শতকের শেষের দিকে নীল চাষ অর্থনৈতিকভাবে লাভজনক না হওয়ায় কৃষকরা ধান ও পাট চাষের দিকে ঝুঁকে পড়ে। ব্রিটিশ নীলকরেরা অত্যাচার আর নিপীড়নের মাধ্যমে নীল চাষে বাধ্য করলে আন্দোলন গড়ে ওঠে। এরই ধারাবাহিকতায় এক পর্যায়ে বাংলায় নীল চাষ বিলুপ্ত হয়, কিন্তু রয়ে যায় এই নীলকুঠিগুলির ভগ্নাবশেষ। নীলকুঠি থেকে বেরিয়ে এবার চলুন যাওয়া যাক পারমাদান, যা বর্তমানে বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য নামে পরিচিত। রূপসী বাংলার ভূপ্রকৃতিগত যে ভৌগোলিক অস্তিত্ব, তা প্রধানত নদ নদীরই অবদান। এখন চলে এসেছি বিভূতিভূষণ অভয়ারণ্য, যেটাকে অনেকে পারমাদান ফরেস্ট নামেও জানে। তো এটা 1995 সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নামে নামকরণ করা হয়েছিল। এই অভয়ারণ্যে অনেক চিত্রা হরিণ দেখতে পাওয়া যায়, যদিও আমি তো এসে এখনো একটাও দেখতে পাইনি। আপনাদের কপাল ভালো থাকলে পরে দেখতে পাবেন। প্রায় 1-1.5 ঘন্টা অপেক্ষা করার পর হরিণের দেখা মিলল। বলতে হয় আমার কপালটা ভালোই ছিল। (1964 সালে 14টি চিতল হরিণ বনে ছেড়ে দেওয়ার মাধ্যমে এই অভয়ারণ্যের সূচনা হয়। ঋতুর সাথে সাথে পারমাদান বনের সৌন্দর্যও পরিবর্তিত হয়। প্রতিটি ঋতুই এক অনন্য অভিজ্ঞতা প্রদান করে। ফরেস্ট থেকে বেরিয়ে লাঞ্চ করব বলে কাছেই এই রিসর্টটাতে গেছিলাম। আপনারা চাইলে এখানে স্টে করতে পারেন, তবে গরমের চেয়ে শীতে আসাই উপযুক্ত সময়। তো এই ছিল আমার একদিনে মঙ্গলগঞ্জ ভ্রমণ।